আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। চীনের আনহুই প্রদেশের উপগভর্নর সান ইয়ংয়ের সঙ্গে বৈঠক করেছে চীন সফররত বিএনপির প্রতিনিধি দল। চীনের হেফেই এর এম পার্ক গ্র্যান্ড হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পক্ষ থেকে আনহুই প্রাদেশিক পররাষ্ট্র বিষয়ক দফতরের মহাপরিচালক কিন জুনফেং সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এমপি শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপন সহ বিভিন্ন পর্যায়ের 11 জন নেতা। এছাড়া আগামী 19 এপ্রিল বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সফরে চীনে যাবেন। ছুটির দিনেও তেলের পাম্পে দীর্ঘ লাইন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর থেকেই দেশের তেলের সংকট নেই এমন কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও পাম্পে দেখা যাচ্ছে উল্টো চিত্র। প্রতিদিনই তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। আবার কোনো কোনো পাম্পে একেবারেই বন্ধ আছে তেল সরবরাহ। যে পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে তার বেশিরভাগই দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। গ্রীষ্মের গরমে এভাবে তেল সংগ্রহের কারণে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মাঝে। এমন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান গ্রাহকরা। জ্বালানি সংকটের বিষয়ে জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM শামসুর রহমান। শামসু, জ্বালানির সংকট নিয়ে কি বলছেন চালক ও পাম্প মালিকরা, জানাবেন। ফারহিনা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আমি এখন রয়েছি বাগেরহাট জেলা শহরের একটি পাম্পে, যেখান থেকে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে তেল দেওয়া শুরু হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি এই লম্বা লাইন, কিন্তু এখানে যারা তেল সংগ্রহ করতে আসে তারা বলছেন যে লম্বা লাইনে কিন্তু এখানে তেল সরবরাহ করছে। তারা ঘন্টা দুয়েক এখানে অবস্থান করছে, 2 ঘন্টা 3 ঘন্টা অবস্থান করেও কিন্তু তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একদিকে অপর পর্যাপ্ত গরম, এই গরমে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন তেল নেওয়ার জন্য। আবার অন্যদিকে তারা অভিযোগ করছেন যে ভিআইপি লাইনের নামে যেখানে যারা আসছেন তারা কিন্তু এখানে এসে সাথে সাথে তেল নিয়ে চলে যাচ্ছেন এবং তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও সময়মতো তেল পাচ্ছেন না। তবে পাম্প কর্তৃপক্ষ কিন্তু ভিন্ন কথা বলছে। তারা বলছে এখানে কিন্তু পর্যাপ্ত তেলের সরবরাহ কিন্তু তারা দিতে পারছেন এবং এখানে কিন্তু এক ধরনের যে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তারা বলছেন যে এখানে গ্রাহক যারা আছেন তারা কিন্তু তেল বারবার নিচ্ছেন এবং এবার এটি প্রমাণিত হয়েছে। তারা কিন্তু পুলিশ প্রশাসনকে ধরাও পড়েছেন অনেকে তেল বারবার নিতে গিয়ে। তো তারপর এর ভাগে এখানে কিন্তু এই পাম্পে কিন্তু এখনো যারা ভিড় দেখাচ্ছি, তো এরকম ভিড় কিন্তু প্রতিনিয়ত লেগে থাকে এবং এখানে তেল নিয়ে একবারে নিয়ে কিন্তু এই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে গ্রাহকরা আমাদের দাবি করেছেন। এখানে পাম্প মালিকরা তো এখানে যে এই পাম্পে কিন্তু আজ এখানে ডিজেল সরবরাহ করা হচ্ছে, এখানে কিন্তু 5 লিটার পেট্রোল দেওয়া হবে বলে তারা কিন্তু আমাদের এই পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন। কিন্তু এই লম্বা লাইন ধরে সকাল থেকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল নিচ্ছেন তাদের ভিতরে কিন্তু ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, কৃত্রিম বিশৃঙ্খলার মাধ্যমে কিন্তু এখানে তেল নিতে তাদের সমস্যা হচ্ছে এবং দূরপাল্লার যানবাহনের চালক যারা আছেন তারাও কিন্তু আমাদের বলছেন। ধন্যবাদ। বেড়েই চলছে হামের প্রাদুর্ভাব। ইতোমধ্যেই হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে 206 শিশু। হাসপাতালে ভর্তি 2633 জন। প্রতিনিয়ত বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যুর মিছিল। সরকারের পক্ষ থেকে নানাভাবে আশ্বস্ত করা হলেও কার্যকর সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। এদিকে আক্রান্তরা উপযুক্ত সেবা পাচ্ছে না বলে অভিযোগ করছেন রোগীর স্বজনরা। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোর কাঠামো ভঙ্গুর হওয়ায় সেখানে প্রয়োজনীয় চিকিৎসা মিলছে না। এই অবস্থায় রাজধানীমুখী হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, হাসপাতালগুলোতে কি পরিস্থিতি দেখছেন আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন, জানাবেন।
হাসপাতালগুলোতে আসলে হাম রোগীর যে প্রাদুর্ভাবটি ছড়িয়ে পড়েছে সেটি কিন্তু এই হাসপাতালগুলোর দেখলেই বোঝা যাচ্ছে। অর্থাৎ গত এই ২৪ ঘন্টায় কোভিড বিশেষায়িত এই হাসপাতালটিতে ইতিমধ্যে প্রায় ১২১ জনের উপরে কিন্তু রোগী ভর্তি হয়েছে এবং সকাল থেকে আরও বেশ কিছু রোগী আসতে আমরা দেখেছি। সে সাথে এখানে প্রায় ৪২০-এর অধিক রোগী কিন্তু ভর্তি রয়েছে, আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এর থেকে বোঝা যাচ্ছে গত কয়েকদিনের তুলনায় হাম রোগীর যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদেরকে চিকিৎসকরা জানাচ্ছেন এবং এখানকার যারা দায়িত্বরত তারা বলছেন যে আসলে গত কয়েকদিন এর প্রাদুর্ভাবটি এমন হারে ছড়িয়ে পড়েছে যে আসলে রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। সেক্ষেত্রে তারা হিমশিম খেতে হচ্ছে এবং এই হাসপাতালে যে পরিমাণ চিকিৎসক নার্স রয়েছে তারা অবিরত কাজ করে যাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এখন তারা কিন্তু হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত এই রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে। এবং সেই সাথে এখানে বেশ কিছু ওয়ার্ড আজকে নতুন করে খুলেছে, যে আসলে শিশুদের যে ওয়ার্ডটি ছিল সেটি একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে থাকায় এখন অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে কিন্তু এই রোগীদের ভর্তি করানো হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে একেবারে বিভিন্ন গ্রাম পর্যায় থেকে শুরু করে অর্থাৎ রাজধানীতে এখন এসে ভিড় করছেন শুধুমাত্র এই কোভিড বিশেষায়িত হাসপাতালটি না, ঢাকা শ্যামলী শিশু হাসপাতাল, সংক্রমণ ব্যাধি হাসপাতাল এবং ঢাকা শিশু হাসপাতালও কিন্তু এই রোগীর চাপ আমরা বাড়তে দেখেছি। সেই সাথে তারা বলছেন যে আসলে গ্রাম পর্যায়ে যে উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আসলে পর্যাপ্ত পরিমাণে সুচিকিৎসা না হওয়ার কারণে কিন্তু এই রোগীদের চাপ কিন্তু এই রাজধানী কেন্দ্রিক হচ্ছে। এবং সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে অধিকাংশ হারে যে টিকার যে বিষয়টি সেটি না নেওয়ার কারণে এইভাবে আক্রান্ত হচ্ছে। সে সাথে আমরা দেখেছি যে কম বয়সী শিশুদের তুলনায় 4 থেকে 5 বছর শিশুরা এখন আক্রান্ত এই হাসপাতালগুলো ভর্তি হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন আসলে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই, কারণ এটি ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজন হচ্ছে, তাই এটি ছড়িয়ে পড়ছে বলে তারা এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। প্রতিদিনই নতুন নতুন হাম রোগী শনাক্ত হচ্ছে উত্তরের জেলা রাজশাহীতে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, হাম সংক্রমণের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ফারহিনা, স্বস্তির খবর হচ্ছে যে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যুর খবর আমরা পাইনি। একই দিনে কিন্তু আমরা দেখেছি যে ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে যারা আক্রান্ত ছিল তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এটি আসলে বড় একটি স্বস্তির খবর যে গত কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখছিলাম যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে ২ থেকে অন্তত ৪ জন করে শিশু মারা যাচ্ছিল হামের উপসর্গ নিয়ে। সেই মৃত্যুর হারটি যেমন কমে এসেছে, সুস্থতার হারও কিন্তু বেড়েছে। এবং একই দিনে আমরা দেখেছি যে ১৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে আসলে আবারও হাসপাতালে ভর্তি হয়েছে। এবং আমরা যারা চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্যবিদ রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই হাম কিন্তু অত্যন্ত একটি ছোঁয়াচে রোগ এবং বিশেষ করে যারা অপুষ্টিতে এবং ভুগছে, বিশেষ করে ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের জটিলতা রয়েছেন, তারাই মূলত আসলে সংকটাপন্ন যে অবস্থায় সেটিতে তারা পড়ছেন। এবং বিশেষ করে নিউমোনিয়া এবং চোখের সংক্রমণ সহ অন্যান্য যে জটিল সমস্যা যখন দেখা দিচ্ছে শ্বাসতন্ত্রেও, তখন কিন্তু এই শিশুগুলোর আইসিইউ প্রয়োজন হচ্ছে। সেই ক্ষেত্রে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা রয়েছেন তারা বলছেন যে দরিদ্র পরিবারে অনেক শিশু আসলে ভিটামিন এবং অপুষ্টিকর আসলে এবং প্রয়োজনীয় ভিটামিন যেই খাবারগুলি থাকে সেগুলো পাচ্ছে না, ফলে অপুষ্টিকরের অভাবে তারা কিন্তু আসলে ভুগছে। এক্ষেত্রে তারা বলছেন যে পুষ্টিকর খাবারের পাশাপাশি সরকারকে এবং স্বাস্থ্য বিভাগকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে যে সমস্ত এলাকা হামের উপসর্গ বা লক্ষণ দেখা দিয়েছে সে সমস্ত এলাকাতে কিন্তু আসলে কার্যকরী যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো নিতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। ফারহিনা, ধন্যবাদ। রাজধানীর খুচরা বাজারে সাম্প্রতিক সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। সবচেয়ে কম দামি সবজি পেঁপের কেজিও ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে সোনালী মুরগি, সয়াবিন তেল ও সুগন্ধি চালের বাজারে সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে। দাম বেড়ে সোনালী মুরগি কেজি ৩৮০ থেকে ৩৯০ টাকা এবং ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে ডিমের দাম বেড়ে ডজন প্রতি ১১০ থেকে ১২০ টাকায় পৌঁছেছে। এছাড়া জ্বালানির সংকটে ভোজ্য তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও আগের দামে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুক্রবার ভোর 6:25 রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত 13 এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়। মাহবুবুর রহমান 1994 সালের এপ্রিলে 13তম বিসিএস কাস্টমস ক্যাডারে কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। 2025 সালের 25 ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। রাঙামাটির কুতুকছড়িতে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ নেতা নিহত হয়েছে। এর সময় গুলিবিদ্ধ হয়েছে 2 নারী। ভোরে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ধর্মসিংহকে ডেকে বাসা থেকে বের করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর সময় বেপরোয়া গুলিতে তার 2 বোন ভাগ্যসোনা ও কৃপাসোনা চাকমাও গুলিবিদ্ধ হন। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি খাগড়াছড়ির সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে ইউপিডিএফ। মানিকগঞ্জের সদরের বনপাড়িল দক্ষিণপাড়া গ্রামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এর সময় আহত হয়েছেন আরও একজন। এবার খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউদের সংগ্রহ 1 উইকেটে 51 রান। 3 পেসার ও 2 স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। তবে শুরুতে রাখা হলেও ডান হাঁটুতে অস্বস্তি বোধ করায় টসের আগ মুহূর্তে সরিয়ে নেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানকে। স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট 46টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে 34টি ম্যাচে জয় পেয়েছে কিউরা। বাংলাদেশ জিতেছে 11টি ম্যাচ, বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। দর্শক, মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাফি, পাকিস্তান সিরিজের পর আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে বাংলাদেশ দল। ম্যাচ ঘিরে হোম অফ ক্রিকেটে দর্শক উপস্থিতি কেমন দেখছেন, সেই সাথে জানাবেন কি ধরনের উইকেটে খেলা হচ্ছে আজ? ধন্যবাদ ফারহিনা। প্রথম আসলে একটু বলে রাখা ভালো যে শুক্রবার ছুটির দিন একটু বেশি এক্সপেকটেশন থাকে যে আসলে দর্শক সমাগম প্রচুর পরিমাণ হবে। তবে এখন পর্যন্ত আমরা আসলে দর্শক প্রচুর পরিমাণ আসলে দেখিনি। হয়তোবা জুম্মার পরে হয়তোবা আমরা দর্শক সমাগম আরেকটু বেশি দেখব, সেই অপেক্ষা অবশ্যই আমরা আছি। আর যেমনটা আসলে বলছিলেন যে কেমন উইকেটে খেলা হচ্ছে, আমরা জানি যে পাকিস্তান সিরিজে ট্রু উইকেটে খেলা হয়েছিল, যেখানে আসলে বলা যায় যে বলারদের সাথে সাথে ব্যাটারও কিন্তু মোটামুটি বলা যায় যে অ্যাডভান্টেজ পায়। অর্থাৎ ট্রু উইকেটে আমরা যে জিনিসটা সবসময় দেখি যে হয়তো বা কখনো বলার পাচ্ছে কখনো ব্যাটার পাচ্ছে, এটা আসলে ফিক্স থাকে না যে আসলে কে পাবে। আর একই সাথে পেসারদের জন্য অবশ্যই ভালো একটা উইকেট থাকে, যেখানে আসলে ব্যাটাররা বাউন্স পায়, সুইং পায় ভালো বেশ। এবং আজকেও কিন্তু আসলে বলা যায় যে সেই ট্রু উইকেটে খেলা হচ্ছে। মেহদাসের মিরাজ যখন আসলে টসে আসেন তখনই কিন্তু আসলে তিনি বলেছেন যে এই উইকেটটা বেশ ভালো, তাদের পেসারদের যে ইউনিট রয়েছে সেই ইউনিট নিয়ে তাদের বেশ আত্মবিশ্বাস রয়েছে। এবং আমরা দেখেছিও শুরু থেকে বেশ নাহিদ রানাও বেশ ভালো বাউন্স পাচ্ছেন উইকেটে। তবে সবচেয়ে বড় যে ব্যাপারটা আসলে বলছিলাম যে ট্রু উইকেটে বলারেই অ্যাডভান্টেজ পাবে এরকম বিষয়টা না, ব্যাটাররাও পেতে পারে। সেখানে আসলে দেখছি যে নিউজিল্যান্ডের ব্যাটাররা কিন্তু বেশ দেখে শুনে খেলছে, তারা আসলে রান তোলার চেষ্টা করছে। যদিও আক্ষেপের কারণ হয়ে দাঁড়াতে পারে যে আমরা দেখেন যে সাইফ হাসান একটা ক্যাচ মিস করেছেন। তবে মোটামুটি বলা যায় যে আজকে উইকেটটা অবশ্যই ট্রু উইকেটের। আমরা জানি যে বাংলাদেশ চেষ্টা করছে এখন এই উইকেটেই কন্টিনিউসলি খেলতে। আমরা জানি যে আগের যে বোর্ড ছিল সেখানে আসলে পিচের যে আসলে কমিটি ছিলেন তিনি কিন্তু বলছিলেন যে এরকম উইকেটই খেলবে। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।